আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনি যদি আর্জেন্টিনার সর্বশেষ কয়েকটা ম্যাচের ফরমেশনের দিকে একটু তাকান, খুবই গুরুত্বপূর্ণভাবে যদি একটু খেয়াল করার চেষ্টা করেন, সর্বশেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা 2-0 গোলে জয় পেয়েছিল। সেখানে স্টার্টিং লাইন আপটা অনেকটা 3-4-2-1 এমন ছিল, রাইট এবং লেফট হাফ স্পেসে, অর্থাৎ একেবারে উইংয়েও নয়, একেবারে সেন্ট্রাল জায়গা নয়, দুটোর মাঝামাঝি জায়গাতে রাইট সাইডে লিওনেল মেসি, লেফট সাইডে থিয়াগো আলমাদা খেলেছিলেন এবং তাদের সামনে আপফ্রন্ট লাউতারো মার্টিনেজ ছিলেন। আরও যদি পেছনে চলে যান, এর আগে পুয়ের্তো রিকোর পক্ষে 6-0 গোলে পাওয়া জয়টাতে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপটা অনেকটা 4-2-3-1 ভাবে সাজিয়েছিল, যেখানে লেফট এবং রাইট সাইডে অনেকটা উইঙ্গার বা উইংব্যাক বলা উচিত, অর্থাৎ যাদের উইংয়ে অ্যাটাকিং ট্রানজিশনের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণভাবে কিংবা বলা যায় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে ডিফেন্সিভ ডিউটিও থাকে, সে নিকো গঞ্জালেস এবং জুলিয়ানো সিমিওনি খেলেছিলেন, আপফ্রন্ট লাউতারো মার্টিনেজ ছিলেন। আপনি এরও আগে যদি চলে যান, সর্বশেষ ভেনেজুয়েলার বিপক্ষে 1-0 গোলে পাওয়া একটা জয়ে আর্জেন্টিনা খেলেছিল অনেকটা 4-4-2 ফরমেশনে, যেখানে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ ছিলেন একেবারে রাইট সাইডে ওয়াইড মিডফিল্ডার হিসেবে, সেখানে নিকো পাস ছিলেন। এই কথাগুলো আমি কেন বলছি, কারণ এক এক ম্যাচে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপে এক একটা ফরমেশন খুঁজে পাবেন, এক এক ম্যাচে এক এক জিনিস স্কালোনি ট্রাই করেছেন। এটা নতুন কিছু নয়, অনেক দিন ধরেই তিনি করে যাচ্ছেন। দলের অবস্থা বুঝে কোন কোন প্লেয়ার তার হাতে আছেন এই জিনিসগুলো চিন্তা করে তিনি এভাবে লাইন আপটা সাজান। তবে এখানে আমি যে পয়েন্টটার দিকে শুরুতেই আসলে ইঙ্গিত করব, এটা না বুঝলে আসলে আলোচনাটাই বৃথা, সেটা হচ্ছে আর্জেন্টিনার কাছে উইং বেসড সিস্টেম নেই এবং কখনোই সেটা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার হয়নি। এবং আরও নির্দিষ্ট করে বলা যায় যে আর্জেন্টিনা উইং বেসড সিস্টেমের কোনো দল নয়, সাম্প্রতিক বছরগুলোতে কখনোই ছিল না। শুরুতে যদি এই ব্যাপারগুলো আমরা অ্যাকনোলেজ না করি, তাহলে ক্লিয়ার কাটভাবে একটা বড় রকমের ভুল ডিরেকশনের দিকে আমরা যাব। আর্জেন্টিনার ক্ষেত্রে উইঙ্গার নিয়েই খেলতে হবে এমন কথাগুলো সাম্প্রতিক বছরগুলোতে কিংবা লম্বা একটা সময় ধরে বা ঐতিহাসিকভাবেও খুব একটা বেশি খাটে না। এটা গিভেন পয়েন্ট, এটা না মানলে আসলে আলোচনাটা কন্টিনিউ করা উচিত না। তবে এত কিছুর পরেও উইংয়ে আর্জেন্টিনার কোনো না কোনো অপশান থাকতে হবে। রাইট সাইড বা লেফট সাইডের অন্তত কোনো একটা জায়গায় এমন একজন উইঙ্গার থাকা লাগে, যিনি কিনা ওই অ্যাডভান্টেজটা এনে দিতে পারেন, যেটা একটা লম্বা সময় ধরে আনহেল ডি মারিয়া এনে দিয়েছেন। প্রথাগত একজন উইঙ্গার হিসেবে যেমন খেলেছেন, যখন দরকার পড়ে তখন ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলেছেন, যখন দলের প্রয়োজন হয় তখন অনেক সময় একজন শ্যাডো নাম্বার 10 হিসেবেও তাকে আমরা খেলতে দেখেছি। লিওনেল মেসি যখন মাঠে থাকেন তখন তিনি ওয়াইড অ্যাঙ্গেলগুলো খুব ভালোভাবে ব্যবহার করেছেন এবং ওই একটা অপশন কিন্তু স্কালোনির কাছে সবসময় ছিল বলেই খুব একটা বেশি প্রথাগত উইং বেস সিস্টেমের দলকে না খেলিয়েও মাঝে মধ্যে যখন দরকার পড়েছে তখন ডি মারিয়ার উপর নির্ভরতা কিন্তু স্কালোনি দেখাতে পেরেছেন। ডি মারিয়াও কিন্তু দলকে উজাড় করে দিয়েছেন। এত কথার সারসংক্ষেপ একটাই, আর্জেন্টিনার এই দলটার এখনও সবচেয়ে বড় শক্তির জায়গায় লিওনেল মেসি কেন হবেন না? অসাধারণ একটা ফর্মে আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টার মায়ামির জার্সিতে কি অসাধারণ খেলছেন, জাতীয় দলের জার্সিতে তো বরাবর দুর্দান্ত ফর্মে আছেন। এই বছরটাতে তো প্রায় 70+ গোল অ্যাসিস্ট করে ফেলেছেন। 38 বছর বয়সী লিওনেল মেসি 70+ গোল এবং অ্যাসিস্ট একটা বছরে করে ফেললেন, অভাবনীয় একটা অর্জন। এবং লিওনেল মেসিকে কেন্দ্র করে 26 বিশ্বকাপের প্ল্যানটা সাজানো হবে, এটা নিয়ে বিন্দুমাত্র আর ডাউট রাখার খুব জায়গা দেখছি না। যখন দলটার মধ্যে লিওনেল মেসি থাকেন তখন আপফ্রন্ট ডিবক্সের মধ্যে খুবই ভালো মানের স্ট্রাইকারের দরকার পড়ে। লাউতারো মার্টিনেজ সর্বশেষ ম্যাচেও লিও মেসির সাথে লিঙ্ক আপ করে একটা গোল একটা অ্যাসিস্টের মাধ্যমে সেটা করে দেখিয়েছেন। হুলিয়ান আলভারেজের মতো একটা অপশান আছে। এই তিনটা জায়গায় কিন্তু একেবারে ফিক্সড। আপনি যদি সর্বশেষ ম্যাচে থিয়াগো আলমাদাকে দেখেন, যদিও লিওনেল মেসি মাঠে থাকার কারণে খুব একটা বেশি বলের দেখা পাননি, তবে আলমাদার সাম্প্রতিক ফর্মগুলো আপনাকে বলবে অবশ্যই থিয়াগো আলমাদা এখানে খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর হবেন। অর্থাৎ 4টা জায়গায় এখানে একেবারে ক্লিয়ার কাটভাবে ফিক্সড বলা যায়। খুব একটা বেশি এখানে আপনি কিন্তু পরিবর্তন আনতে পারবেন না। এটার পাশাপাশি ডিবক্সে আমি আরও একবার চলে গেলাম, ডিবক্সে আরও একটা অপশান দরকার। আমরা সাম্প্রতিক সময়ে লোপেসকে দেখেছি, আমরা সাম্প্রতিক সময় এবছরটাতে খুব ভালো খেলা অ্যাটাকার পানিচেলিকে দেখেছি। হোয়াকিন পানিচেলির কথা বলছি, এমন একটা অপশান যিনি কিনা হেডে ভালো করবেন, যিনি কিনা ডিবক্সে একটা প্রেজেন্স দেখাতে পারবেন, এমন থার্ড স্ট্রাইকার একটা অপশন অবশ্যই দরকার। অলরেডি এখানে কিন্তু 5টা প্লেস ফিল আপ হয়ে গিয়েছে। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা এবং বিকল্প একজন নাম্বার 9। আপনার অ্যাটাক লাইনে 5টা প্লেস একেবারে ফিক্সড।
এরপরে বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে আসলে আলোচনা করা যায় যারা লাইমলাইটে আছেন, যাদেরকে সুযোগ দেওয়া উচিত। যেমন নিকো পাজ লম্বা সময় ধরে যে পারফরমেন্স দেখাচ্ছেন, অবশ্যই রাইট সাইডে ওয়াইড একজন মিডফিল্ডার বা ক্রিয়েটিভ আরও একটা হাব হিসেবে তাকে সুযোগ দেওয়া উচিত। মাতিয়াস সুলে সর্বশেষ ম্যাচে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এবং পার্টিকুলারলি আপনি যদি উইং বেসড একটা সিস্টেমের কথা চিন্তা করেন কিংবা অন্তত এই জিনিসটা চিন্তা করেন যে মাঝে মধ্যে আনহেল ডিমারিয়া লেভেলের অবশ্যই না, তবে ডিমারিয়া টাইপের একটা প্রোফাইল এ দলটাতে দরকার আছে, যেটা নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে মাতিয়াস সুলে ইকুয়েশনে আসা উচিত। এখন পর্যন্ত স্কালোনি সেভাবে আনছেন না, তবে ক্লাব ফুটবলে তার সাম্প্রতিক পারফরমেন্সগুলোই কিন্তু মাতিয়াস সুলেকে এ রেসটাতে অনেকটুকু উপরে নিয়ে আসছে এবং সুলের মতো একজন প্লেয়ার থাকলে সেই টাইপের অ্যাডভান্টেজ আর্জেন্টিনার সামনের দিনগুলোতে পাবে। তবে আপনি ফ্রাঙ্কো মাস্তান্তুনোর কথা ভুলে গেলে চলবে না। স্কালোনির এ দলটাতে অল্প সময়ের মধ্যে যতগুলো সুযোগ পেয়েছেন, রিয়াল মাদ্রিদে সুযোগ পেয়ে যে পারফরমেন্সগুলো বা অন্তত যে ঝলকগুলো দেখিয়েছেন, একেবারে ক্লিয়ার কাটভাবে বলা যায় যে জাতীয় দলে একটা লম্বা সময় ধরেই কিন্তু ফ্রাঙ্কো মাস্তান্তুনো খেলবেন, সেই জন্যই তাকে আস্তে আস্তে প্রস্তুত করা হচ্ছে। ইনজুরি থেকে ফেরত আসার পরে ভ্যালেন্তিন কার্বোনি যদি কিছু ঝলক দেখাতে পারেন, স্কালোনির প্ল্যানে তিনিও চলে আসতে পারেন। ক্লাউদিও অ্যাচেভেরির সিচুয়েশনটা এখন পর্যন্ত অস্পষ্ট। মাঝখানে সর্বশেষ ম্যাচে দেখলাম জিয়ানলুকা প্রেস্তিয়ানিয়াকেও কিন্তু একটু গুরুত্ব দেওয়া শুরু করেছেন স্কালোনি, অর্থাৎ এখানে ক্লিয়ার কাটভাবে বলা যায় যে একটা দুটো স্পট খালি আছে, সেই স্পটগুলোতে তিনি আসলে প্লেয়ারদেরকে দেখছেন। এটা ভুলে গেলে চলবে না যে লেফট উইংয়ে নিকো গঞ্জালেস, রাইট উইংয়ে জুলিয়ানো সিমিওনের মতো অপশান আছে এবং আর্জেন্টিনার ফুলব্যাক পজিশনগুলোতে যে অল্প বিস্তর বা কিছু কিছু ক্ষেত্রে আসলে বড় রকমের সমস্যা আছে, সেটার প্রেক্ষিতে এমন টাইপের প্রোফাইল, অর্থাৎ যারা উইং ব্যাক হিসেবে খেলতে পারেন, যারা ডিফেন্সিভ ডিউটি অনেক বেশি পালন করতে পারেন, সেই নিকো গঞ্জালেস বা জুলিয়ানো সিমিওনের মতো প্রোফাইল লাগবে এবং দিন শেষে ওই যে ফাইনাল থার্ডের প্লেয়ার হিসেবে সেই কোটাতেই তাদেরকে নিতে হবে। অ্যাটাকিং মিডফিল্ডে আমরা এমিলিয়ানো বুয়েন্দিয়াকে সর্বশেষ ম্যাচেও দেখেছি। আরও বেশ কয়েকটা নামের কথা বলা যায়। পাওলো দিবালা এই মুহূর্তে খুব একটা বেশি ইকুয়েশনে নেই, একের পর এক ইনজুরি সংক্রান্ত সমস্যায় রীতিমতো জর্জরিত অবস্থায় আছেন, তবে তাকে ঘিরে একটা ফাইনাল কল নেওয়ারও ব্যাপার আছে। এত কথা বলার একটাই কারণ, শুরুতে আমি 4-5টি স্পটের কথা একেবারে গিভেন নিতেই হবে বলে দিয়েছিলাম। এরপরে ফাইনাল থার্ডে আপনি যদি প্লেয়ারদের কথা চিন্তা করেন, ডিফেন্সে আপনার তো 7-8 জন প্লেয়ার নেয়াই লাগে, মিডফিল্ডে আর্জেন্টিনার কাছে একের পর এক অপশান আছে এবং আর্জেন্টিনাকে সে অপশানগুলো ব্যবহার করতে হবে। ফাইনাল থার্ডে আপনি কয়জন প্লেয়ার নিতে পারেন সে সংখ্যাটা দিন শেষে একটা স্কোয়াড বিবেচনায় 7 বা 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে এসে স্কালোনিকে বড় রকমের সিদ্ধান্তটা আসলে নিতে হবে, তিনি রাইট এবং লেফট সাইডে উইং বেস্ট প্রোফাইলের দিকে যাবেন নাকি এক্সট্রা একজন মিডফিল্ডার নেবেন। এমন একটা সিচুয়েশন চলে আসবে যেখানে নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুনো আরও এমন ফ্যাসিনেটিং কয়েকটা প্রসপেক্টের মধ্য থেকে তাকে হয়তোবা যে কোনো একটা অপশানের দিকে যেতে হবে। হয়তোবা মাতিয়াস সুলেকে কেন্দ্র করে প্ল্যান তিনি শেষ মুহূর্তে করবেন না, কারণ ওই যে বললাম একটা দলে যখন অনেক অনেক অপশান থাকে তখন দিন শেষে একটা কোচের জন্য সেটা অনেকটাই মধুর একটা সমস্যার মতো হয়ে যায়। তবে সেটা যাই হোক, যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি বা চাই, উইংয়ে অ্যাটাকিং কোনো না কোনো একটা অপশান রাখা উচিত, থাকা উচিত। আনহেল ডিমারিয়ার রোলটা 26 বিশ্বকাপে এসে কে প্লে করবেন এ ব্যাপারটা ক্লিয়ার কাট হওয়া উচিত, কারণ আর্জেন্টিন ফুটবলে বড় বড় সাফল্যের পেছনে অবশ্যই লিওনেল মেসি যদি হন মূল কারিগর, ফাইনাল থার্ডে, অ্যাটাকিং থার্ডে আনহেল ডিমারিয়া যে রোলটা প্লে করেছেন সেটা ছাড়া সত্যিকার অর্থে বড় রকমের একটা ট্রফি জয়টা অনেকটাই অসম্ভব বলে মনে হতে পারে যে কোনো মুহূর্তে। তাই এখানে ওই একটা ডিসিশন অনেক বড় একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। এই পজিশনটাতে আপনারা কাকে ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন।